অন্যের ব্যর্থতা বা বিপদে পড়লে মনে মনে যে একটা অদ্ভুত আনন্দ হয়, এটা কি আমাদের সবার মধ্যেই আছে? জার্মান ভাষায় এর জন্য একটা দারুণ শব্দও আছে, শার্ডেনফ্রয়ডা, মানে ক্ষতির আনন্দ। আজ আমরা আমাদের হাতে থাকা সূত্রগুলো ঘেঁটে দেখব যে এই জটিল অনুভূতির পেছনে ঠিক কি কি মনস্তাত্ত্বিক আর স্নায়ুবিক খেলা চলে। ঠিক তাই। আর ব্যাপারটা কিন্তু স্রেফ নিষ্ঠুরতা নয়, এর সাথে জড়িয়ে আছে সামাজিক তুলনা, ন্যায় বিচারের ধারণা, এমনকি আমাদের মস্তিষ্কের ভেতরের পুরস্কার ব্যবস্থা। এটা মানুষের সামাজিক আবেগের এক খুব গভীর আর জটিল দিক। আমার তো ধারণা ছিল এটা নিছকই হিংসা বা বিদ্বেষের একটা প্রকাশ, কিন্তু সূত্রগুলো বলছে এর পেছনে আরো গভীর কারণ আছে। কোনগুলো প্রধান? আমাদের সূত্রগুলো মূলত 3টি চালিকা শক্তির কথা বলছে। প্রথমটা হলো প্রতিযোগিতা। ধরুন, খেলাধুলার জগতে কোনো প্রতিদ্বন্দ্বী দল হেরে গেলে সমর্থকদের যে উল্লাস। হ্যাঁ, ওটা তো এক ধরনের শার্ডেনফ্রয়ডা। একদম, কারণ প্রতিপক্ষের ক্ষতি নিজের আপেক্ষিক উন্নতি। দ্বিতীয়টা হলো আগ্রাসন। বিশেষ করে যখন আমরা কোনো দল বা ব্যক্তিকে অপছন্দ করি, তাদের ক্ষতিতে এক ধরনের প্রতিহিংসামূলক আনন্দ হয়। আর তৃতীয়টা, ওটাই কি সবচেয়ে চমকপ্রদ? হ্যাঁ, তৃতীয়টা হলো ন্যায় বিচার। যখন আমাদের মনে হয় যে কেউ তার অপকর্মের ফল পেয়েছে, যেমন কোনো দুর্নীতিবাজ নেতা ধরা পড়লে সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি দেখা যায়। ঠিক তাই, সেটাও কিন্তু শার্ডেনফ্রয়ডারই একটা রূপ। তখন মনে হয় জগৎটা অন্তত কিছুক্ষণের জন্য হলেও ন্যায্য হয়েছে। বিষয়টা তো দারুণ। তার আমাদের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই অন্যের দুঃখে খুশি হওয়ার জন্য রাসায়নিকভাবে পুরস্কৃত হয়। এটা তো বেশ ভয়ের ব্যাপার। মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে তখন? ব্যাপারটা ঠিক তাই, খুবই আকর্ষণীয় একটা প্রক্রিয়া। সূত্রগুলো বলছে, যখন আমরা কাউকে দেখে হিংসা বোধ করি, তখন আমাদের মস্তিষ্কের অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, যেটা সামাজিক কষ্টের অনুভূতির সাথে যুক্ত, সেটা সক্রিয় হয়ে ওঠে। আচ্ছা, কিন্তু মজার ব্যাপার হলো, যখনই সেই হিংসার পাত্রের কোনো ক্ষতি হয়, মস্তিষ্কের কার্যকলাপ সঙ্গে সঙ্গে ভেন্ট্রাল স্ট্র্যাটামে চলে যায়, যেটা আমাদের পুরস্কার কেন্দ্র, আর সেখান থেকে ডোপামিন নিঃসৃত হয়। তার এক ধরনের জৈবিক পুরস্কার। এই ডোপামিন নিঃসরণ তো আসক্তির মতো হতে পারে। সোশ্যাল মিডিয়াতে কেউ সমালোচিত হলে বা ক্যান্সেল হলে আমরা যে বারবার সেই আলোচনা দেখতে থাকি, তার পেছনেও কি ডোপামিন চক্রের ভূমিকা আছে? একদম, এটা সেই পুরস্কার পাওয়ার চক্রটাকে ক্রমাগত উস্কে দেয়। তবে আমাদের মস্তিষ্ক এভাবে কাজ করলেও সবাই কিন্তু একইভাবে সাড়া দেয় না। এখানে ব্যক্তিত্বের একটা বড় ভূমিকা আছে। যেমন গবেষণায় দেখা গেছে, যাদের আত্মসম্মান কম, তারা অন্যের ব্যর্থতায় বেশি আনন্দ পায়। কারণ এটা সাময়িকভাবে তাদের নিজেদের সম্পর্কে ভালো বোধ করতে সাহায্য করে। ঠিক। আর যাদের মধ্যে সহানুভূতি কম, তাদের ক্ষেত্রেও এটা বেশি দেখা যায়। যেমন ডার্ক ট্রায়াড ব্যক্তিত্বের কথা প্রায় শোনা যায়। ঠিক ধরেছেন। নার্সিসিজম বা সাইকোপ্যাথির মতো বৈশিষ্ট্য যাদের মধ্যে বেশি, তারা অন্যের কষ্টে তেমন সহানুভূতি বোধ করে না। ফলে তাদের মধ্যে শার্ডেনফ্রয়ডা অনেক তীব্রভাবে দেখা যায়। এর ঠিক উল্টো দিকে আছে এমপ্যাথি বা সহানুভূতি। অন্যের জায়গায় নিজেকে কল্পনা করার ক্ষমতাই হলো এই অনুভূতির সবচেয়ে বড় প্রতিবন্ধক। এই পুরো ব্যাপারটা কেমন যেন একটা আদিম প্রবৃত্তি বা টিকে থাকার কৌশলের মতো শোনাচ্ছে। আমাদের বিবর্তনের সাথে কি এর কোনো যোগসূত্র আছে? অবশ্যই আছে। যদি আমরা প্রাচীন সময়ের কথা ভাবি, যেখানে সম্পদ বা সামাজিক মর্যাদা সীমিত ছিল, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বীর পিছিয়ে পড়াটা নিজের টিকে থাকার সম্ভাবনাকে সরাসরি বাড়িয়ে দিত। তার অন্যের ক্ষতিতে আনন্দ পাওয়াটা এক অর্থে আমাদের টিকে থাকার কৌশলেরই অংশ ছিল। হ্যাঁ, ছিল। এমনকি ছোট শিশুদের মধ্যেও এর প্রমাণ পাওয়া যায়। একটা পরীক্ষায় দেখা গেছে যে শিশুটা অন্যায়ভাবে বেশি খেলনা নিয়েছিল, সে যখন একটা খেলনা হারায়, অন্য শিশুরা তা দেখে খুশি হয়। এটা তাদের মধ্যেকার এক ধরনের সহজাত ন্যায় বিচারের বোধ। ফ্রয়ডা নিছক কোনো মন্দ অনুভূতি নয়। এটা আসলে সামাজিক তুলনা, মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা, ন্যায় বিচারের ধারণা আর আমাদের বিবর্তনীয় ইতিহাসের এক জটিল ককটেল। এর গভীরে অনেকগুলো স্তর রয়েছে। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ প্রশ্নটা চলে আসে। সূত্রগুলো যেমন বলছে যে সহানুভূতি আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন দিয়ে এই অনুভূতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব, ঠিক তেমনি আমাদের ভাবতে হবে আজকের এই ডিজিটাল যুগে, যেখানে অন্যের পতন বা কেলেঙ্কারিকে রীতিমতো উৎসবের মতো করে আগস করা হয়, সেটা কি সমষ্টিগতভাবে আমাদের সহানুভূতি বোধকে ভোঁতা করে দিচ্ছে?
আর এই আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকে কি ধীরে ধীরে দুর্বল করে ফেলছে?